সুপ্রিয় চাকরি প্রত্যাশী, ম্যাথ ক্র্যাকের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। জেলা প্রশাসক কার্যালয়, নোয়াখালী অফিস সহকারী কাম কম্পিউটার পদের আজকে গাণিতিক অংশের আমরা সমাধান দেখব। প্রশ্নে বলা হয়েছে যে 500 টাকার 4 বছরের সুদ 500 টাকা 4 বছরের সুদ হচ্ছে 600 টাকা এবং 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত? তাহলে লক্ষ্য করেন যে আমাকে দুই ধরনের হচ্ছে আর কি অ্যামাউন্ট এখানে বলা হয়েছে। একটাকেই যে 500 টাকার কত বছর? 4 বছর। আরেকটা অ্যামাউন্ট বলা হয়েছে 600 টাকা 5 বছর। এবং এই দুইটা মিলে হয়েছে আমার 500 টাকা হয়েছে। তাহলে জানতে চাওয়া হয়েছে যে সুদের হার কত। তো আমরা জানি যে সুদ নির্ণয়ের সূত্র হচ্ছে I = PNR। পি এখানে হচ্ছে মূলধন, এন হচ্ছে সময়, আর আর হচ্ছে সুদের হার। তো যেহেতু প্রশ্নে এখানে মোট সুদ দেওয়া আছে, তাহলে আমরা এই দুইটা যে মূলধন, এই দুই মূলধনের আমরা আগে হচ্ছে সুদ বের করে নিব। তো সুদ বের করে নিলে কি পাবো আমরা? তাহলে লক্ষ্য করেন যে আমি যদি 500 টাকার সুদ বের করি, তাহলে লক্ষ্য করেন যে 500 গুণিত এন হচ্ছে আমার 4 বছর। আর এর মান আমরা জানি না, তাহলে আর হচ্ছে r/100। এন্ড এটা যদি ক্যালকুলেট করি আমরা, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে কাটলে 5, তাহলে আমরা পাচ্ছি যে 20 আর। অপরপক্ষে আবার যদি আমরা দেখি যে I = PNR, তাহলে লক্ষ্য করেন যে এখানে আমার পি এর মান হচ্ছে 600, এন এর মান হচ্ছে 5 এবং আর এর মান আমার জানা নেই। এখন এটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে 6, তাহলে হচ্ছে 30 আর। তাহলে এই যে দেখেন প্রশ্ন মতে যে 20R প্লাস 30R = হচ্ছে আমার প্রশ্নে বলে দিয়েছিল এই যে 500 টাকা। তাহলে আমরা বলতে পারি যে বা 50R সমান হচ্ছে 500, বা আর এর মান হচ্ছে 500/50, বা আর এর মান হচ্ছে 10%। তার এই যে লক্ষ্য করেন যে এভাবে আপনি দ্রুত করে ফেলতে পারছেন যে 500 টাকার আমি আগে একটা মান বের করলাম সুদ, এবং 600 টাকার যে 5 বছরের সুদ সেটা বের করলাম। এই দুইটা এখানে আমরা জাস্ট কি করেছি? যোগ করে দিয়েছি। যোগ করলে আমরা এটা আর কি পেয়ে গেলাম। এছাড়া এটা আরো অন্যভাবে করা যায়, সেটা আমরা একটু দেখি। সেটা কিভাবে করতে পারি আমরা? যদি এই অঙ্ক যদি আমাদের এমসিকিউতে চলে আসে, তাহলে আমরা কি করব? তাহলে লক্ষ্য করেন যে আমার সুদ হচ্ছে 500 টাকা, আর এখানে একটা অ্যামাউন্ট আছে যে 500 টাকার 4 বছর। তো 500 টাকার যদি আমরা 4 দ্বারা গুণ করি, তাহলে 500 গুণিত 4 যোগ এখানে আমার 600 টাকা ছিল 5 বছরে, তাহলে 600 গুণিত 5। তো এটা ক্যালকুলেশন করলে পাবো আমরা কত? 500, এখানে হচ্ছে 2000, আর এখানে হচ্ছে 3000, মোট হচ্ছে আমার 5000। এখন এইটাকে জাস্ট আমরা যে শতকরা দিয়ে যদি প্রকাশ করি, তাহলে এই যে এই 2 শূন্য, এই 2 শূন্য কাটে, এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে 10। এখন
শতকরা যদি, তাহলে অতএব বলতে পারছি যে আর এর মান 1/10, অর্থাৎ এর সাথে যদি আমরা 100 গুণ করি তাহলে আমরা বলতে পারছি যে আর এর মান হচ্ছে 10%। তো এইভাবে আমরা কি পরীক্ষায় এমসিকিউ যদি আসে সেটাও করে ফেলতে পারবো। এরপরের প্রশ্নে বলা হয়েছে যে একটি ব্যবসায়ী রহিম 200 টাকা এবং করিম 300 টাকা দিল। 6 মাস পর তাদের মূলধন নিয়ে চলে গেল। রহিম তার মূলধন নিয়ে চলে গেল। বছর শেষে 100 টাকা লাভ হলে কে কত টাকা পাবে? তো এই প্রশ্নের আমরা দেখতে পাচ্ছি যে দুইজন ব্যবসায়িক, অর্থাৎ একজন হচ্ছে রহিম আর একজন করিম। তো তারা কি করেছে? একজন 200 টাকা ইনভেস্ট করেছে আর একজন 300 টাকা ইনভেস্ট করেছে। কিন্তু রহিম সে কিন্তু 6 মাস পর টাকা উঠিয়ে নিয়ে চলে গেছে। এই যে উঠিয়ে নিয়ে চলে গেল, কিন্তু কি তাদের বছর শেষে দেখলো যে 100 টাকা কি হয়েছে? লাভ হয়েছে। এই 100 টাকাকে তারা হচ্ছে কি করে মানে ভাগ করবে আর কি, সেটা জানতে চাচ্ছে কে কত টাকা পাবে। তো আমরা জানি যে প্রফিট অর্থাৎ যদি লাভ সমান হচ্ছে বিনিয়োগ গুণিত সময়। তাহলে এখন এখানে দেখেন যে রহিম কত টাকা বিনিয়োগ করেছে? 200 টাকা। তাহলে আমরা যদি বলি যে রহিমের অনুপাত করিম। তাহলে দেখেন যে রহিম বিনিয়োগ করেছিল 200 টাকা আর তার সময় ছিল কত? সে যেহেতু 6 মাস পরে টাকা উঠিয়ে নিছে, তার মানে তার সময় হচ্ছে 6। অপরপক্ষে করিম বিনিয়োগ করেছিল 300 টাকা, তাহলে সে 300 টাকা হচ্ছে বিনিয়োগ করেছিল, তার সময় কত? সে যেহেতু পুরো বছরই তার টাকাটা কাজে লাগিয়েছে, তাহলে তার সময় হচ্ছে 12। এখন এটাকে জাস্ট আমরা গুণ করে ফেলতে পারি, তার কত হচ্ছে 1200, আর এখানে হচ্ছে 3 × 3600। এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 1:3। তাহলে অর্থাৎ রহিম এবং করিমের যে লাভের অনুপাতটা হবে সেটা হচ্ছে 1:3 ভাগ হবে। এখন জানতে চাইছে যে কে কত টাকা পাবে। তাহলে আমরা এদের দেখতে পারি যে মোট লাভের অনুপাত কত? 1+3 সমান হচ্ছে 4। তাহলে রহিম পাবে আমার 100 এর কি 4/1 তাহলে সে পাবে কত? 25 টাকা। আর করিম পাবে, সে হচ্ছে কত? 100/4/3 তাহলে সে হচ্ছে 75 টাকা। তো এই হচ্ছে এই প্রশ্নের উত্তর। এরপরে প্রশ্নে বলা হয়েছে যে উৎপাদকে বিশ্লেষণ। তো বলছে এখানে 8x³ প্লাস 12x² প্লাস 6x মাইনাস 63। তো এটাকে আমরা দেখতে পাচ্ছি যে 8-এর কি করতে পারি আমরা, কিউব আছে সেহেতু একটা ঘন সূত্রে আমরা ফেলতে পারি। তো সেটা কি? তাহলে লক্ষ্য করেন যে এখানে লিখতে পারি যে 2x³ লিখতে পারি আমরা এটার পরিবর্তে। এরপরে তাহলে দেখেন এখানে a এর মান কত? a এর মান হয়েছে, আমরা জানি a এর মান হচ্ছে, আমরা একটু সাইডে যদি সূত্রটা লিখি
যে এ প্লাস বি কিউব, এর সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। তাহলে এ এর মান যদি এটা হয় আমার কাছে, তাহলে কি 3, এরপর আছে কি 2x এর উপরে স্কোয়ার ইন্টু, তাহলে এখন লক্ষ্য করেন যে এইখানে আমার যদি গুণ করি তাহলে হচ্ছে কি 3×4 12x² হয়ে গেছে। তাহলে প্রশ্নতে 12x, তাহলে কি বি এর মান আমাকে কত বসাতে হবে? 1 বসাতে হবে, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। এরপরে দেখেন তাহলে কি 3 ইন্টু এর মান হচ্ছে 2x আর বি এর মান হচ্ছে 1 এর উপরে স্কোয়ার। হ্যাঁ, তাহলে দেখেন যে এখানেও আমার দেখেন গুণ করলে 3 দুগুণ 6x মানে 6x হচ্ছে, তাই এখানে তো 6x আছে, তার মানে আমার ঠিক মিল আছে। তার এরপরে হচ্ছে আমার 1 এর উপর হচ্ছে কিউব। তো 1 এর উপরে কিউব, এখন এখানে আমার ছিল, লক্ষ্য করেন যে এখানে আমার ছিল -63, কিন্তু আমি লিখেছি কত? +1। তাহলে লক্ষ্য করেন আমাকে, তাহলে আমি কি কত লিখে ফেলছি? প্লাস লিখে ফেলছি, তাহলে আমাকে -63 লিখতে হবে। তো -63 তার মানে কি? তাহলে এই যে 64 যদি বাদ দিই তাহলে হয় আমার কত? -63। তাই আমি এখানে লিখব -64। তাহলে আমার কি উপরের রাশি এবং এই নিচের রাশি কি হলো? সমান হয়ে গেল। এখন তাহলে লক্ষ্য করেন এই যে অংশটুকু, এই অংশটুকু আমরা সূত্রে কনভার্ট করতে হবে কি? তাহলে 2x প্লাস 1 এর উপর কিউব মাইনাস এই যে মাইনাস, এবং 64কেও আমরা ঘনরূপে লিখতে পারি। তাহলে লক্ষ্য করেন যে 4 এর উপরে আমরা কিউব দিতে পারি। এখন তাহলে সূত্রটা কি এর মতন হয়েছে? a কিউব মাইনাস বি কিউবের সূত্রের মতন। তো a কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা জানি, সেটা হচ্ছে a কিউব মাইনাস বি কিউব। এর সূত্রটা হচ্ছে, একটা সূত্র আছে a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। এখন তাহলে লক্ষ্য করেন যে আমাদের যে এই যে সূত্রের এখানে যে রাশিটা আমরা পেয়ে যাচ্ছি, দুঃখিত, আমার বোর্ডে একটু কাজ কম করছে একটু। হুম, তো এটা হচ্ছে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন তাহলে লক্ষ্য করেন যে এটা কি লিখতে পারি? তাহলে 2x প্লাস 1 মাইনাস, তাহলে কি বি এর মান 4 এটা দেখলাম, আর এখানে আছে আমার a এর মান, তো a এর মান করলে কত? 2x প্লাস 1 এর উপরে স্কোয়ার প্লাস এবি গুণ আকারে আছে, তাহলে 2x প্লাস 1 ইন্টু 4 প্লাস হচ্ছে বি এর উপরে স্কোয়ার, তাহলে বি এর উপরে আমরা স্কোয়ার দিলাম, তাহলে এটা হচ্ছে আমার রাশি। তাহলে এখন লক্ষ্য করেন এখান থেকে 2 আর 1 বাদ দিলে হচ্ছে কি 3 হয়ে যাবে, তাহলে কি 2x মাইনাস 3। আর এখানে একটা দেখেন যে এখানে অলরেডি একটা সূত্র পড়ে গেছে, এই অংশটুকুতে আমরা একটা সূত্র পড়ে গেছে, তাহলে আমরা লিখতে পারি সূত্রটা কি? লক্ষ্য করেন যে 2x এর উপরে স্কোয়ার
প্লাস 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1/p²। আর এটা যদি আমরা গুণ করে ফেলবো তাহলে কি 8x প্লাস 4, আর এটুকু থেকে আমরা পাচ্ছি 16। এটা তাহলে লক্ষ্য করেন যে 2x মাইনাস 3, এখানে হচ্ছে কি আমার 4x² প্লাস 4x প্লাস 1 প্লাস 8x প্লাস 4 প্লাস 16। তাহলে আমার রাশিটা কি দাঁড়ালো 2x মাইনাস 3, এখানে 4x², এখানে 4টা, এখানে হচ্ছে 8টা, তাহলে আমার হয়ে গেল 12টা, 12x²। আর এখানে 16, 4, তাহলে হয়ে গেল 21। এই হচ্ছে এই প্রশ্নের উত্তর। প্রশ্নে বলেছে যে একটি পরীক্ষায় পাস নম্বর 42%, সোহেল সে পরীক্ষায় 133 নম্বর পায় এবং 35 নম্বর কম পেয়ে ফেল করে, মোট কত নম্বরের পরীক্ষা হয়েছিল? তাহলে লক্ষ্য করেন, মনে করি যে মোট পরীক্ষা নম্বর 100%, তাহলে পাস নম্বর কত বলছে? 42%। তাহলে আমার প্রশ্ন মতে 42% সমান হচ্ছে এই যে 133, আর সে যতটুকু আরো নাম্বার পাইলে কি করত, পাস করত, এটা আমরা যোগ করে ফেললাম। তাহলে বা 42% সমান হচ্ছে 100 আমার 68। তাহলে বা 1% সমান কত হবে? 168 ভাগ 42, বা তাহলে আমার পূর্ণাঙ্গ নাম্বার অর্থাৎ যত নম্বরে মোট পরীক্ষা হয়েছিল, তাহলে 168 গুণিত 100 ভাগ 42। তাহলে এটা যদি কাটাকাটি করলি তাহলে এখানে হচ্ছে 4, তাহলে আমার হচ্ছে কি 400 মার্কের পরীক্ষা হয়েছিল। এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। এরপরে প্রশ্নে বলা হয়েছে যে একটি লঞ্চে যাত্রী সংখ্যা মোট 47, মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ, ডেকের মাথাপিছু ভাড়া 300 টাকা, মোট ভাড়া প্রাপ্তি 16,800 টাকা হলে কেবিনের যাত্রী সংখ্যা কত? তাহলে এখন লক্ষ্য করেন যে আমাদের ভাড়া দিয়ে দিয়েছে এবং মোট যাত্রী সংখ্যা দিয়ে দিয়েছে এবং মোট ভাড়াও দিয়েছে। তাহলে কেবিনের সংখ্যা, কেবিনের যে যাত্রী সংখ্যা, সেটা আমরা কিভাবে বের করব? তো এটা অনেকভাবেই করা যায়। তো আমরা দেখি প্রথম পদ্ধতিটি, মেথড 1। তো মেথড 1 কিভাবে আমরা দেখব সেটা হচ্ছে, দেখেন যে আমার মোট যাত্রী সংখ্যা হচ্ছে 47 জন, ধরে নিলাম, মনে করি
কেবিনের যাত্রী সংখ্যা কজন? তাহলে ডেকের যাত্রী সংখ্যা হবে 47 মাইনাস কজন। তাহলে আমার কি হলো, যে যাত্রী সংখ্যা আমরা পেয়ে গেছি, আর ভাড়া আমাদের জানা আছে। বলা হয়েছে যে ডেকের মাথাপিছু ভাড়া 300 টাকা। তাহলে প্রশ্ন মতে ডেকের যাত্রী হচ্ছে 47 মাইনাস ক, এর ভাড়া কত করে? 300 করে, তাই আমরা 300 দ্বারা গুণ করলাম। এখন কি যোগ, আরো তো যাত্রী আছে, কোনটা? কেবিনের ক। তো কেবিনের যাত্রী হচ্ছে তার মানে ডেকের ভাড়ার দ্বিগুণ, তাহলে ডেকের ভাড়া যেহেতু 300, তাহলে কেবিনের ভাড়া হচ্ছে 600 করে, তাই 600 দ্বারা গুণ করলাম। এখন এই দুইটা মিলে আমার ভাড়া হচ্ছে 16,800 টাকা। 16,800 টাকা। তাহলে এখন লক্ষ্য করেন, যদি আমরা হিসাব করি তাহলে হচ্ছে 47কে যদি আমরা 300 দ্বারা গুণ করি তাহলে জাস্ট 3 7 21, হাতে থাকলো 2, 3 4 12 আর 2 হচ্ছে 14, অর্থাৎ 14,100। এখানে হচ্ছে মাইনাস 300 ক, প্লাস এখানে হচ্ছে গুণ করলে 600 ক। হ্যাঁ, আর এখানে হচ্ছে 16,800। তাহলে বা দেখেন এখানে 600 ক থেকে এখানে 300 ক যদি বাদ দিই তাহলে হচ্ছে আমার কত থাকবে? 300 ক থাকবে। আর এই 14,100কে যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে বিয়োগ হয়ে যাবে। তাহলে 16,800 মাইনাস 14,100। বা এখন তাহলে যদি আমরা 16,800 থেকে যদি আমরা এই 14,100 যদি আমরা কি বাদ দিয়ে দিই, বাদ দিলে আমরা কি পেয়ে যাব? এখানে ভাড়ার অংশটা পেয়ে যাব। তো এখানে হচ্ছে কি 300 ক, তাহলে আমরা কি পাচ্ছি? এখানে হচ্ছে 2700 টাকা পাবো। তাহলে বা আমার ক এর মান হচ্ছে কত? এখানে ভাগ হয়ে যাবে, তাহলে 2700 ভাগ 300, অর্থাৎ হচ্ছে 9 জন। তাহলে আমার কি কেবিনের যাত্রী সংখ্যা হচ্ছে আমার এই যে এখানে 9 জন। তাহলে এই যে জানতে চাইছিল কেবিনের যাত্রীর সংখ্যা আমার কত, তাহলে 9 জন। তো এভাবে আমরা করে ফেলতে পারি। এছাড়া অন্য একটা পদ্ধতিতেও আমরা করতে পারবো, সেটা কি? সেটা একটু দেখি তাহলে। লক্ষ্য করেন, এখানে বলে দিয়েছিল যে ডেকের মাথাপিছু ভাড়া 300 টাকা, আর কেবিনের মাথাপিছু ভাড়া হচ্ছে তার দ্বিগুণ, এবং একটি লঞ্চে যাত্রী মোট যাত্রী ছিল 47। তাহলে আমি বলতে পারি যে মনে করি 47 জন ডেকের যাত্রীর মোট ভাড়া। তাহলে কত হতো? যদি 47 জনে যদি আমার যাত্রী হতো তাহলে আমার ভাড়া হতো 14,000 14,100 টাকা। আবার 47 জন কেবিনের যাত্রীর মোট ভাড়া যদি আমি হিসাব করতাম, তাহলে 47 যেহেতু দ্বিগুণ করা বলা হয়েছিল, তাই 2 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এটা হবে, তাহলে হচ্ছে 28,200 টাকা হতো। এখন কিন্তু প্রশ্নে তো বলে দিয়েছিল যে আমাদের মোট ভাড়া প্রাপ্তি 16,800 টাকা। মোট ভাড়া প্রাপ্তি হচ্ছে 16,800 টাকা, এইটা। এখন এই যে 16,800 টাকা, এর মধ্যে আমরা কি করতে পারি?
আমরা এখন আমাদের এই যে যদি আমি মনে করেছিলাম 14,100 এবং 28,200 এবং 16,800, তো এটা দুইটা মিলে একটা কি হয়েছে, অ্যাভারেজ হয়েছে। তো এখন এটাকে আমরা অনুপাত দিয়ে করে ফেলতে পারবো। সেটা হচ্ছে কি দেখেন, তাহলে কেবিন অনুপাত ডেকের ভাড়া। যাত্রী। তাহলে এখন লক্ষ্য করেন যে আমি যখন কেবিনের হিসাব করব তখন আমি ডেকের ভাড়াটা নিয়ে কাজ করব। তো ডেকের ভাড়া কত, এই যে ধরেছিলাম 14,100, তাহলে আমার হচ্ছে 16,800 মাইনাস 14,100, এটা অনুপাত যখন আমি ডেকের যাত্রী নিয়ে কাজ করব তখন আমি যে কেবিনের ভাড়াটা নিয়ে আমি হিসাব করব। তাহলে হচ্ছে 28,200 মাইনাস 16,800। এখন তাহলে লক্ষ্য করেন এই যে 16,800 থেকে 14,000 যদি আমি 700 বাদ দিই তাহলে আমি পেয়ে যাচ্ছি কি আপনার 2700। আর 28,000 আমি 200 থেকে যদি বাদ দিই তাহলে হচ্ছে আমার এখানে 2700 অনুপাত হচ্ছে 11,400। এখন তাহলে লক্ষ্য করেন এই 2 শূন্য এই 2 শূন্য কাটে, এখানে 27কে 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 9 অনুপাত, এখন দেখেন একে যদি ভাগ করি তাহলে হচ্ছে 38। এখন তাহলে লক্ষ্য করেন যে আমাদের মোট যাত্রী ছিল 47 জন। লক্ষ্য করেন যে মোট যাত্রী, অতএব মোট যাত্রী হচ্ছে কত, 9 যোগ 38 অর্থাৎ 47 জন। অতএব কেবিনের যাত্রী হচ্ছে কি 9 জন। এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। তো এইভাবেও আমরা করে ফেলতে পারবো। তো আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।